রাজ্য সরকার স্থায়ী স্বচ্ছ নিয়োগ করতে চায় না। এই রাজ্য সরকারের স্থায়ী নিয়োগ করার মতো আর্থিক সামর্থ্য নেই। রাজ্য সরকার দুর্নীতি করে যাদের থেকে টাকা পয়সা নিয়ে চাকরি দিয়েছেন, যাদের চাকরি আদালতের নির্দেশে বাতিল হয়েছে, তাদেরই সুযোগ করে দেওয়ার জন্য তো মানুষের হতাশা বাড়বে। বাংলার মানুষকে বুঝতে হবে যে বাংলার মানুষ দুর্ভাগ্যক্রমে একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল নামধারী একটি গোষ্ঠীকে ক্ষমতায় এনেছেন। যা করছে আগামী দিনে নিয়োগটা বাতিল হয়ে যাবে। মমতা সরকার তো ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গের মানুষকে আকণ্ঠ দেনায় ডুবিয়ে দিয়েছেন। সে দেনা থেকে বেরোবার কোনো রাস্তা নেই। পশ্চিমবঙ্গে 2011-র পর থেকে শিক্ষা এবং স্বাস্থ্য তাদের অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গিয়েছে। টেন্টেডদের অ্যাপিয়ার করানো হয়েছে, তা কি করা যাবে? এটা তো পরিকল্পনা ছিল যে টেন্টেড যে অ্যাপিয়ার করলে তাহলে ভবিষ্যতে যে কেউ মামলা করলে নিয়োগ প্রক্রিয়া এবং যে লিস্ট তৈরি হবে বাতিল হবে, এটা রাজ্য সরকারের মাথায় ছিল। তো এটা কত বড় মূর্খ হলে এই কথা বলতে পারে। সুতরাং যদি একজন শিক্ষামন্ত্রীর বোধ বুদ্ধির স্তর ওই জায়গায় থাকে এবং তার লক্ষ্য হচ্ছে শুধুমাত্র নির্বাচন, তাহলে সে রাজ্যে কি করে ভাবছেন আপনারা সৎভাবে সব হবে? প্রাক্তন তৃণমূল নেতা, বর্তমান তৃণমূল নেতা, তাদের বাড়িতে যদি ছাপা মারা হয়, কোটি কোটি টাকা, কোটি কোটি বেআইনি অস্ত্র উদ্ধার হবে। সমস্ত বিস্তারিত দিলে পরে পিঠের চামড়াটা রাখতে পারবেন না ব্রাত্যবাবুরা। কিন্তু ভুলে যাচ্ছে মানুষেরও সহ্যের সীমা আছে। ওপেন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। আমি প্রথমেই আরো একটা শুভেচ্ছা দেব, আপনার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে এবং আমাদের সমস্ত দর্শকদের পক্ষ থেকেও। ধন্যবাদ সকলকে। সারাদিনে বহু মানুষ শুভেচ্ছা পাঠিয়েছেন, অনেকে অনেক ভালো ভালো কথা লিখেছেন। আমি চেষ্টা করব আমার প্রতি মানুষের যে প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন সেই প্রত্যাশার যথাযোগ্য মর্যাদা দিতে। দেখতে পেলাম যে গতকাল এসএসসি কে একদম তীব্র ভৎসনা করে করলো সুপ্রিম কোর্ট। 2016 সালের যোগ্য চাকরিহারাদের সঙ্গে কেন নতুন প্রার্থীদের পরীক্ষা নেওয়া হলো, কেন নতুন বিধি তৈরি করা হলো, সেই নিয়ে প্রশ্ন তুললো সর্বোচ্চ আদালত। আদালত কেন প্রশ্ন তুললো যে 2016 যোগ্য চাকরিহারাদের সঙ্গে নতুন প্রার্থীদের একসঙ্গে পরীক্ষা নেওয়া হলো? দেখুন, আদালত দেখেছেন বারবার বিভিন্ন সময়ে যে এসএসসি তারা আবোল তাবোল কাজ করছেন এবং যার ফলে মামলা বাড়ছে। এই সামগ্রিক বিষয়টা দেখেই আদালত এই কথা মন্তব্য করেছেন বলে আমার ধারণা। আপনি প্রথম থেকে বলেছিলেন যে কোথাও গিয়ে একটা এই যে গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হবে রাজ্য সরকারের তরফ থেকে, একটা মিক্স অ্যান্ড ম্যাচ করা হবে, দিয়ে সমস্ত প্রক্রিয়াটাকে জিওপার্টাইজ করা হবে, কোথাও গিয়ে সেটাই রাজ্য সরকারের সামগ্রিক ভূমিকা সম্পর্কে যারা অবহিত তারা সকলেই বুঝতে পেরেছেন এবং পারবেন যে এই রাজ্য সরকার স্থায়ী স্বচ্ছ নিয়োগ করতে চায় না। তার কারণ হচ্ছে এই রাজ্য সরকারের স্থায়ী নিয়োগ করার মতো আর্থিক সামর্থ্য নেই, সদিচ্ছাও নেই। এই রাজ্য সরকার পরিচালিত হন ব্যক্তি পুঁজি পরিচালিত ব্যবসায়ীদের যারা যারা শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করছেন। তাদের প্রথম থেকেই পরিকল্পনা ছিল যে রাজ্যের বাম আমলে তৈরি হওয়া যে সরকারি শিক্ষার পরিকাঠামো সেটাকে ভেঙে দাও। সেই ভাঙার কাজে লিপ্ত আছেন, তাই তারা এই সমস্ত জিনিস ঘটাচ্ছেন যাতে সরকারি পরিচালিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মানুষের অনাস্থা তৈরি হয়, অশ্রদ্ধা তৈরি হয়। সেই পরিকল্পনায় সার্থক রূপায়ণ করছেন। আমরা দেখলাম আগের দিন রীতিমতো এসএসসি ভবন থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় নতুন যারা এবছরের অ্যাপ্লিকেন্ট ছিলেন তারা রীতিমতো বিক্ষোভ করছেন রাস্তায়, যে বলছেন যে 60 পেয়েও তারা ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছেন না। সেখানে এই যে 10 নম্বরের এই যে নতুন নিয়ম বিধি, যে এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর দেওয়া হচ্ছে, তারা একজন কারো মা বাড়িতে ক্যান্সারের পেশেন্ট, সে বলছে চাকরিটা আমার খুবই দরকার ছিল। এইরকম তাদের সাথে কি না, দেখুন, পশ্চিমবঙ্গে একটা মাত্র সম্মানজনক চাকরি, তা হচ্ছে শিক্ষকতা, যেটা বামফ্রন্ট আমলের প্রসার লাভ করেছিল এবং প্রতি বছর নিয়ম করে শিক্ষক নিয়োগ হতো, ছাত্র সংখ্যা বাড়ছিল, গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা স্কুলে আসছিল। এটা বাস্তব কথা। প্রচারের প্রয়োজন নেই, প্রচার ছিল না, প্রচার করার দরকারও নেই, কিন্তু মানুষ বুঝতেন। আজকে মানুষ বুঝতে পারছেন। তো শিক্ষিত ছেলেদের অন্য কোথাও চাকরির সুযোগ নেই। তারা সকলেই অপেক্ষা করেন যে এসএসসি হবে, প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট হবে, সেখানে তারা তার যোগ্যতার সঙ্গে সঠিকভাবে তাদের মান নির্ণয় হবে এবং তারা শিক্ষকতা করবেন এবং শিক্ষকতা পেশার সম্মান গুরুত্ব তাদের খানিকটা উৎসাহিত করেছে। এখন তারা যদি দেখেন যে তাদের গুণমান ঠিকভাবে নির্ধারিত হচ্ছে না, তো তারা হতাশ হবেনি।
এবং তারা যদি দেখেন যে তাদের গুণমান নির্ধারণ হচ্ছে না, তার কারণ রাজ্য সরকার দুর্নীতি করে যাদের থেকে টাকা পয়সা নিয়ে চাকরি দিয়েছেন, যাদের চাকরি আদালতের নির্দেশে বাতিল হয়েছে, তাদেরই সুযোগ করে দেওয়ার জন্য, তো মানুষের হতাশা বাড়বে। আমরা দেখতে পাচ্ছি আদালত থেকে রীতিমতো এইরকম একটা পর্যবেক্ষণ ছিল যে আদালতের তরফ থেকে বলা হচ্ছে যে মূল যে মামলার রায় ছিল সেখানে কোথাও বলা হয়নি যে নতুনদের নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্ট কোথাও বলেনি নতুন চাকরি প্রার্থীরা অংশ নিতে পারবেন। নতুন করে যে শূন্যপদ তৈরি করা হলো সেই সিদ্ধান্ত নিয়েছে এসএসসি নিজে। সুপ্রিম কোর্ট তার রায়ে এটা কখনোই বলেনি। এসএসসি কি সচেতনভাবে নিয়ম ভেঙেছে নাকি প্রশাসনিক কোনো ভুল বলে না, না, এটা সচেতনভাবেই নিয়ম ভেঙেছে। তার কারণ তাদের পরিকল্পনা ছিল যে যাদের চাকরি গেছে দুর্নীতি করে তাদের চাকরি দিতে হবে। মনে থাকতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে বলেছিলেন যে সুপ্রিম কোর্টের রায় মানি না, এবং সেখানে শিক্ষামন্ত্রীর অনেক বন্ধু বান্ধবকে আমি দেখেছি তারা গলায় আমরা যোগ্য এই তালিকা ঝুলিয়ে সেখানে মিটিং এসেছিলেন, এবং তারা মুখ্যমন্ত্রীর এই সুপ্রিম কোর্টের রায় মানি না এটাকে বাহবা দিয়েছেন, এবং মুখ্যমন্ত্রী সেখানে ABCDEFGH করে অনেকগুলো পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনাটা কি, যে যাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছি তাদের টিকিয়ে রাখবো। সেই পরিকল্পনারই প্রতিফলন এই সমস্ত দুর্ঘটনা। আমি স্যার একটা প্রশ্ন করব আপনাকে যে যে পরীক্ষার দুই ভিন্ন ক্যাটাগরির প্রার্থীকে বসানো কতটা যুক্তিযুক্ত ছিল? নয়তো এই নিয়েই তো মামলা চলছে, এবং মনে থাকতে পারে প্রথমে একটা মামলা হয়, তখন আমি এই সওয়ালটা করেছিলাম যে 2016 যাদের পরীক্ষা বাতিল হয়েছে তাদের জন্য 2016 বিধি অনুযায়ী নিয়োগ হোক, এবং নতুন শূন্যপদ যা আছে সেই জন্য নতুনরা করবেন, এদের মধ্যে কোনো রকম মিশিয়ে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমার সেই সওয়ালের রেকর্ডে আছে এসএসসি, রাজ্য সরকার, এমনকি এই যারা 10 নম্বরের বেআইনি সুযোগ পেতে চান তারা সকলে মিলে হৈ হৈ করে আপত্তি করলেন, এবং কলকাতা হাইকোর্ট বললেন না আমাদের কিছু করার নেই, সরকার যখন বিধি বানিয়েছে সেটা হবে, বিধির তো সাংবিধানিকতা কখনো চ্যালেঞ্জ হয়নি ইত্যাদি। এবং সুপ্রিম কোর্টও সেই ধাপে গিয়ে তারা বললেন না SLP খারিজ না, নিয়োগ হচ্ছে, নিয়োগ হোক। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছেন বারে বারে যখন মামলা হচ্ছে খতিয়ে দেখে যে এই কাজটা তো ঠিক হচ্ছে না, তাই সুপ্রিম কোর্ট এইসব মন্তব্য করেছেন। কিন্তু এই যে পরিকল্পনা ছিল রাজ্য সরকারের, সেই পরিকল্পনাটা খানিকটা একটা স্তরে বাহবা পেয়েছে কোর্টের আদেশে। বলবো যে আপনি বলছেন যে রীতিমতো সুপ্রিম কোর্টেরও এই পর্যবেক্ষণ ছিল যে নিয়োগ হচ্ছে, নিয়োগ হোক। তারপরে সুপ্রিম কোর্টের আজকে যে পর্যবেক্ষণ বা ইতিমধ্যে যে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের দেখা যাচ্ছে, এই পর্যবেক্ষণটা আগে হলে কি কোথাও গিয়ে এত এত ছেলে মেয়ে যারা এগুলো পরে সমস্যাটা কমতো এবং দ্রুত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াটা হতে পারত। এখন যার ফলেই এটা ভুল বলেই নতুন পরীক্ষার্থীরা যারা এসেছেন তাদের হয়ে মামলা হয়েছে, এখন আগামীকাল শুনানি আছে ওই বিধির সাংবিধানিকতা নিয়ে, দেখা যাক কি দাঁড়ায়। আইনজীবী আপনার আপনার কি বলে আপনার এতদিনের যে একটা অভিজ্ঞতা? আমি তো আগে থেকেই বলছি, এখনো বলছি যে যখন তুমি নিয়োগ প্রক্রিয়া চালু করেছো সেই নিয়োগ প্রক্রিয়ার নির্ণয় পর্যন্ত কোনো রকম বৈষম্য করা যায় না। এটা স্থির সিদ্ধান্ত সাংবিধানিক দিক থেকে, তো সেটাই কার্যকর হবে বলে আমি আশা করি। একদিকে 26,000 বঞ্চিত হলেন, বছরখানেক আগে আমরা দেখলাম আরো যারা অ্যাপ্লিকেন্ট ছিলেন তারাও কি বঞ্চিত হলেন? না, আমাদের দেশে তো যত শিক্ষিত বেকার আছে সবাই তো কাজ পেতে পারে না। আমরা আশা করি যে সবাই সমান সুযোগ নিয়ে প্রতিযোগিতায় নামবে এবং সেখান থেকে যাদের তুলনামূলক মেধা তারা চাকরি পাবে। তো সেইটা স্বচ্ছ প্রক্রিয়াটাই হচ্ছে না। অনিয়মের এই যে অনিয়ম হলো, অনিয়মের ফলে যাদের সুযোগ নষ্ট হয়েছে তাদের ক্ষতিপূরণ বা পুনরায় সুযোগের সম্ভাবনা কোথাও গিয়ে আছে কি? এসএসসি কে ইচ্ছাকৃতভাবে তাই ক্ষতিপূরণ বাংলার মানুষকে বুঝতে হবে যে বাংলার মানুষ দুর্ভাগ্যক্রমে একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল নামধারী একটি গোষ্ঠীকে ক্ষমতায় এনেছেন, এবং তার অব্যর্থ যে পরিণতি, কুফল, সেটা আজকে আমরা প্রতি মুহূর্তে প্রতিক্ষণে টের পাচ্ছি। সুতরাং প্রজাতান্ত্রিক যে অধিকার সেটাকে প্রয়োগ করে এই দুর্নীতিমূলক ব্যক্তিদের যদি আমরা দূর করতে না পারি তাহলে পশ্চিমবঙ্গের কপালে আরো দুঃখ আছে।
স্যার আমি একটা প্রশ্ন রাখবো আপনার সামনে যে কোথাও গিয়ে এসএসসি কি ইচ্ছাকৃতভাবে বিধি বদলে নতুন প্রার্থী ঢোকানোর চেষ্টা করেছে, এটা কি ভুল না? পরিকল্পনা পরিকল্পনা যদি নিয়োগ করতে না হয়, আমি প্রথম দিনে বলেছিলাম যে যা করছে আগামী দিনে নিয়োগটা বাতিল হয়ে যাবে। হয়তো আপনার চ্যানেলে বলে থাকতে পারি, আমার যে মনে হচ্ছে। সুতরাং এগুলো পরিকল্পনা। কেন নিয়োগ করতে গেলে পরে যে আর্থিক দায়ভার নিতে হবে সেটা কোথায়? মমতা সরকার তো ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গের মানুষকে আকণ্ঠ দেনায় ডুবিয়ে দিয়েছেন। সে দেনা থেকে বেরোবার কোনো রাস্তা নেই। অতএব নিয়োগ করতে গেলে দায়িত্বভার কে নেবে? তার থেকে আমরা এসব তুলে দিই, প্রাইভেট মালিকরা এখান থেকে পয়সা ফয়দা তুলে নিক, ক্ষতি কি? এবং তারাই তাকে দেখবেন মাঝে মাঝে এদিক সেদিক ডিলিট ফিলিট দিয়ে দিচ্ছে, ইলেকট্রাল বন্ডের মারফত টাকা দিচ্ছে, আরো বেআইনি পথে টাকা দিচ্ছে। তারাই তার ভাবমূর্তি উন্নয়নের জন্য অনেক টাকা খরচা করছে প্রচার মাধ্যমে। এগুলো সহজ স্বাভাবিক জিনিস। মুখ্যমন্ত্রীকে আমরা দেখছি রাস্তায় রীতিমতো তার কনভয় রুখে জনতার একটা আক্রোশের ছবি সামনে আসছে। আর রাজ্যের যে স্বাস্থ্য দপ্তর তার বেহাল দশার চিত্র সামনে আসছে। শিক্ষা দপ্তর সেটাও কি একদম জলের তলায়? পশ্চিমবঙ্গের 2011-র পর থেকে শিক্ষা এবং স্বাস্থ্য তাদের অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গিয়েছে। কোনো দপ্তরই এমন কোনো দপ্তর নেই যেখানে দাঁড়িয়ে তারা বলতে পারবেন আমরা স্বচ্ছতার সঙ্গে প্রশাসন চালাচ্ছি। বারবার স্যার আমরা দেখতে পাচ্ছি যে আদালতের ভৎসনার পরেও পরিস্থিতির উন্নতি না হওয়াকে আপনি কিভাবে দেখছেন? এই ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকা? দাদা, রাজ্য সরকার মহা মুশকিল। আপনারা ভুল করেন। যাদের আপনারা নির্বাচিত করেছেন তাদের আইনের প্রতি কোনো শ্রদ্ধা নেই, কোনো ভরসা নেই। তাদের একমাত্র ভরসা দুর্নীতি। এটা যতক্ষণ না পশ্চিমবঙ্গের মানুষ উপলব্ধি করছেন ততক্ষণ পশ্চিমবঙ্গের মানুষকে বিলাপ করেই সময় কাটাতে হবে। এসএসসির আইনজীবীদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার একদম তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য ছিল যারা চিহ্নিত দাগী নন তাদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করা। আদালতের রায়ে এদের চাকরি বাতিল হয়েছে, তারা আবার সুযোগ পাবেন। কিন্তু তার মানে এই নয় যে তাদের জয় নতুন বিধি প্রযোজ্য হবে, এরপর সব মামলাই হাইকোর্টে ফেরত পাঠানো হয়। ফলে এসএসসি নতুন করে যে পরীক্ষা নিয়েছে তার বৈধতা নিয়েও সে প্রশ্ন আছেই তো। সেই প্রশ্ন আছে বলেই তো হাইকোর্টে মামলা আছে এবং তার উপরেই শুনানি হবে আগামী দিন। দিনে আপনি বলছেন তার উপরে শুনানি হবে। এই নিয়োগ প্রক্রিয়া যদি কোথাও যা প্রসিডিওর আপনি বলছেন যেরকম আইনি জটিলতা রয়েছে তাতে যদি থেমে যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদেরকেই আবারও দায়ী করবেন। কে আমাদের দায়ী কি করলেন না করলেন তা নিয়ে তো ভাবলে চলবে না। আমাদের নিজেদের বোধ বুদ্ধি অনুযায়ী সততার সঙ্গে যে কাজটা করণীয় সেটা করতে হবে। কে কি ভাবলো, কে কি বললো তা নিয়ে যদি চিন্তা করা হয় তাতে সমাজের অগ্রগতি জীবনে হতো না। সমাজ তো চিরকালই তার দুর্নীতির কাল হয়তো গর্ভে পড়ে থাকতো। এমন পরিস্থিতিতে 2016 সালের যে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কি হবে তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি নতুন পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গেল। আবারও বলি, যোগ্য অযোগ্য শব্দগুলো ভুল প্রয়োগ। এই ন্যারেটিভটা মমতা তৈরি করেছেন। সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত আর পরোক্ষভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, এইভাবে ভাবতে হবে। দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেছে। তারা স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারতেন, সেটা সুপ্রিম কোর্ট তাদের সুযোগ দিয়েছিল, কিন্তু সেই সুযোগটাকে তো অপব্যবহার করলেন রাজ্য সরকার। আমরা যখন এদিন নতুন যারা চাকরি প্রার্থী ছিলেন, যারা পরীক্ষায় অ্যাপ্লিকেন্ট ছিলেন, তাদের সাথে যখন কথা বললাম তারা আমাদেরকে বললেন যে এরকম অনেকে ছিলেন যারা এই সমস্ত প্রসিডিওর গুলিয়ে দিয়ে রীতিমতো আইনি সমস্ত ঘেরাটোপ এড়িয়েও যারা পুরোপুরি ঘোষিত টেন্টেড তারা এই পরীক্ষায় অ্যাপিয়ার করেছেন। টেন্টেডদের অ্যাপিয়ার করানো হয়েছে, তা কি করা যাবে? এটা তো পরিকল্পনা ছিল যে টেন্টেড যে অ্যাপিয়ার করলে তাহলে ভবিষ্যতে যে কেউ মামলা করলে নিয়োগ প্রক্রিয়া এবং যে লিস্ট তৈরি হবে বাতিল হবে। এটা রাজ্য সরকারের মাথায় ছিল তো। এটা তারা আপনি বলছেন রাজ্য সরকারের মাথায় ছিল, তা জেনে শুনে রাজ্য সরকার এরকম সম্পূর্ণ পরিকল্পিত। আমি যে কথাটা বলি পরিকল্পিত, কথার তো একটা অর্থ আছে। এটা হঠাৎ ঘটে যাওয়া নয়, সম্পূর্ণটাই পরিকল্পিত। পুনরায় পরীক্ষা নেওয়া হয়, সেই পরীক্ষা নিলে কি সেটা ন্যায্য নাকি হাজারো প্রার্থীর সঙ্গে আরেক দফা? এদের সরিয়ে দিন, যে কোনো সংস্থাকে আনুন, এই সমস্ত সমস্যা মিটতে 3 মাসও লাগবে না। এদের বলতে কাদেরকে? মানে এই যারা এখন বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিচালনায় আছেন পশ্চিমবঙ্গে। বন্দ্যোপাধ্যায় যদি কখন রাজ্য সরকার যদি এই সরিয়ে দেওয়ার কথা বলছেন, নতুন করে এক্সাম রিকন্ডাক্ট করার জন্য যদি কোনো কমিশন গঠন করতে হয়, সেই কমিশন কি আপনি থাকবেন? আমি থাকবো কেন? যারা এইসব ব্যাপারে যোগ্য, যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত,
এবং যেটা পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত তারা থাকবেন, তাদের স্বাধীনভাবে সৎভাবে কাজ করতে দিলেই হবে। একটা প্রশ্ন আপনার কাছে, সব মামলা কলকাতা হাইকোর্টে আসার পর পরীক্ষার কি হবে সেই নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করছেন বিচারপতি। ঠিকই তো, মামলা হবে। এখন যদি বিচারপতিরা আমাদের সওয়াল শুনে সওয়াল গ্রহণ করেন, গ্রহণযোগ্য মনে হয়, তাহলে তো বাতিল হয়ে যাবে। এত কিছুর পরে একটা প্রশ্ন তো করতে হয় যে এসএসসি কি সত্যি স্বচ্ছতা চায় না কাগজে কলমে? এরা দুর্নীতির আবহাওয়াটাকে টিকিয়ে রাখতে চায়। সেটা থেকে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এই বেড়া জাল কেটে বের। পশ্চিমবঙ্গের মানুষ যদি নিজেদের বুদ্ধি বিবেচনা প্রয়োগ না করেন তাহলে তার এখানে ব্রাজিল আটকে থাকবেন। তাহলে বুদ্ধি বিবেচনা প্রয়োগ করলে পরে কি আর এই ধরনের একটা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষমতায় আনেন? সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে তৃণমূল যাতে শিক্ষক নিয়োগ নিয়ে কোনো সুবিধা নিতে পারে সেজন্য নিয়োগ বানচালের চেষ্টা আপনারা নাকি চালিয়ে যাচ্ছেন বলে দাবি। কত বড় কি বলবো, শব্দগুলো ব্যবহার করতে খারাপ লাগে, কত বড় মূর্খ হলে এই কথা বলতে পারেন। মামলাটা করছেন কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীরা, মামলাটা বামপন্থীরা করছে না। সুতরাং যদি একজন শিক্ষামন্ত্রীর বোধ বুদ্ধি স্তর ওই জায়গায় থাকে এবং তার লক্ষ্য হচ্ছে শুধুমাত্র নির্বাচন, তাহলে সে রাজ্যে কি করে ভাবছেন আপনারা সৎভাবে সব হবে? সাংবাদিক বৈঠক করে ব্রাত্য বসু বলছেন সাংবাদিক বৈঠক করে তো দুর্নীতি করে। এই যে দুর্নীতিগুলো এতদিন হয়েছে, কোথাও সাংবাদিক বৈঠক ছাড়া হয়েছে? দেখছেন না, পার্থ এখন বেরিয়ে বলছে আমি কোনো অন্যায় করিনি। তার বাড়ি থেকে, তার বান্ধবীর বাড়ি থেকে, তারই দেওয়া সূত্রে বান্ধবীর বাড়ি থেকে 52 কোটি টাকা ক্যাশ, সোনার গয়না, এত সম্পত্তি সব পাওয়া গেল। কোনো দুর্নীতি করেননি। এটা যদি 500 কোটি হতো হতো দুর্নীতি, কেন 52 কোটি 60 কোটি এগুলো তৃণমূল নেতাদের কাছে দুর্নীতি নয়, এটা স্বাভাবিক। ব্রাত্যবাবুরা তো সেই দলের। আপনারাও কি মনে করেন যে তৃণমূলের কাছে, আপনার কাছে কি এরকম কোনো খবর আছে যে আপনি বলছেন যে 500 কোটি হলে হতো দুর্নীতি, তৃণমূলের কাছে স্বাভাবিক এরকম? কে নেই? আমি তো বহুদিন থেকে বলছি, বিগত 2 বছর থেকে বলছি, টানা ধারাবাহিকভাবে দেখবেন যে একদিন বিনা নোটিশে গোটা রাজ্য জুড়ে যদি তৃণমূল নেতাদের বাড়িতে হয়, প্রাক্তন তৃণমূল নেতা বর্তমান তৃণমূল নেতা, তাদের বাড়িতে যদি ছাপা মারা হয়, কোটি কোটি টাকা, কোটি কোটি বেআইনি অস্ত্র উদ্ধার হবে। দাবি করছেন? আজকে বলছি না আমি এটা তো ধারাবাহিকভাবে বলে আসছি। যেদিনকে বপটুই কাণ্ড ঘটেছিল তারপর থেকে বলে আসছি যে একদিনে পুলিশ বিনা নোটিশে সমস্ত তৃণমূল নেতার বাড়িতে ছাপা মারুন, দেখবেন কত টাকা, কত বেআইনি অস্ত্র, কত কিছু কাগজপত্র সব বেরিয়ে আসছে। চিফ মিনিস্টার, এভরিবডি, আমি সকলের বলছি, আমি তো কোথাও ব্যতিক্রম করছি না। শেষ দুটো প্রশ্ন আপনার কাছে আমি বলবো যে সাংবাদিক বৈঠক করে ব্রাত্য বসু বলছেন যে অত্যন্ত স্বচ্ছতার সাথে পরীক্ষা নিয়েছে এসএসসি, দেশের আর কোনো কমিশন এমনটা করে দেখাতে পারেনি, তাই সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যে নিয়োগ সম্পূর্ণ করা সম্ভব হবে বলে একদম আশা প্রকাশ করছেন। ভালো কথা, যদি স্বচ্ছতার সঙ্গে দিয়ে থাকে তো ভালো করেছে। অন্ততপক্ষে উনি দাবি করছেন স্বচ্ছতার সঙ্গে করেছেন, দেখা যাক। তাও কিন্তু যারা পরীক্ষার্থী তারা সেই দাবির কোনো মান্যতা দিচ্ছেন না। একাদশ দ্বাদশের যারা পরীক্ষা দিয়েছিলেন তারা রীতিমতো বলছেন যে ইন্টারভিউ তালিকায় নাম রয়েছে অযোগ্যদের, রীতিমধ্যে একদম কলকাতা হাইকোর্টে জানিয়ে মামলাও হয়েছে, সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহার একদম স্পষ্ট নির্দেশ রয়েছে যে অযোগ্যদের চিহ্নিত করে পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে এসএসসি। এতে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ আছে, এতে 1 বছরের উপর হয়ে গেল। সে বার করছেন না কেন? বার করতে গেলে ওদের পিঠে চামড়া থাকবে না। সমস্ত বিস্তারিত দিলে পরে পিঠের চামড়াটা রাখতে পারবেন না ব্রাত্যবাবুরা। বারাসাত মেডিকেল কলেজ থেকে আমরা দেখলাম মৃতর দেহ থেকে একদম চোখ চুরিও বাদ গেল নাকি? মানুষ কেন ভাবছে কিছু চলছে? আমি তো বলছি এ রাজ্যে সম্পূর্ণ অরাজকতা, গুন্ডারাজ, তোলাবাজির রাজ চলছে। এটা যদি লোকে এখনো না বুঝে থাকে তবে তাদের ললিপপ খাওয়া উচিত। বিক্ষোভের মুখে একদম মুখ্যমন্ত্রীর কনভয়, মানুষ কি স্যার সত্যি ভয় কাটিয়ে রাস্তায় নামছে নাকি সরকারের বিরুদ্ধে খুব অনেকদিন? না, মানুষ তার ভয়টা কেটে গেছে, ভয় কেটে গেছে, বিভিন্ন শ্রী প্রকল্পের মোহ কেটে গেছে। এখন মানুষ ক্রমশ তাদের অধিকার রক্ষার জন্য পথে নামছে। শেষ প্রশ্ন একটাই, এই যে বিক্ষোভ সেদিনকে আমরা দেখলাম একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তর চাইছেন একদম বিক্ষুব্ধ জনতা, এই ক্ষোভ, এই বিক্ষোভ কি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে শেষ সতর্ক? ওরা গুন্ডামি করবে, সতর্কবাদী। নির্বাচনের যেই ঘোষণা হবে তারপর থেকে গুন্ডামি বহরটা দেখবেন। বিভিন্ন থানার ওসিরা ওদের হয়ে গুন্ডামি করে।
সুতরাং এইসব বলে লাভ কি? এই বছরও কি তৃণমূল সেই যে ওরা বলে যে রেকর্ড মার্জিন পাবে, আপনার কি বিশ্বাস এই বছর রেকর্ড মার্জিন পাবে তৃণমূল? যেভাবে ওরা ভোট করে তাতে ওরা পেতে পারে, কিন্তু ভুলে যাচ্ছে মানুষেরও সহ্যের সীমা আছে। আমি তো প্রত্যেক মানুষকে বলি, হাতে লাঠি নিয়ে বুথে যাবেন, আপনার ভোটাধিকার বাধা দিতে আসবে, লাঠিটা কাজে লাগাবেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি আফটার ম্যাথ যে মানে পোস্ট পোল ভায়োলেন্স যে আমরা দেখতে পাই এ রাজ্যে, সেক্ষেত্রে মানে আম জনতার উপর যদি সেই পোস্ট পোল ভায়োলেন্সের তারা শিকার হন, আম জনতা তারা রুখে দাঁড়াবে, বিকাশ ভট্টাচার্যের পাশে থাকার দরকার নেই। মানুষ তার অধিকার রক্ষার জন্য রুখে দাঁড়ায়, আইনি সহায়তা কি আপনি করবেন? সে তো আমি সমস্ত সহায়তা করবো, দরকার হলে মাঠে দাঙ্গা নিয়েও নেমে যাবো, আমার ওসব ভয় নেই।